ডক্টর জাহিদুর রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি মাত্র ১.৫ বছর আগে বলেছিলেন তিনি দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছেন সেটি শুনতে চান। বলেছিলেন তারেক রহমানের মতো শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। ১.৫ বছরের ব্যবধানে তারেক রহমানের সরকার আমলে যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশিত হচ্ছে, তখন ডক্টর জাহেদ বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক করে দিচ্ছেন আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি স্মরণ করে দিয়ে। যদিও আদালতের নিষেধাজ্ঞাটি হিংসাত্মক বক্তব্য প্রচারের ক্ষেত্রে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে সরকার কি এমন চাপে পড়লো যে কারণে ১.৫ বছর আগের নীতি বা বক্তব্য থেকে সরে আসলো? কি প্রয়োজন পড়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের? গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিগত অন্তর্বর্তী সরকার আমলেও শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হয়েছে। নিষেধাজ্ঞার কারণে শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়েছে। গুগল ট্রেন্ডসের তথ্যে সেটার প্রমাণও মিলছে। প্রশ্ন হলো, সরকার কিভাবে এই ট্রেন্ড ঠেকাবে? আবার দেখা যাচ্ছে ১.৫ বছরের বেশি সময় আগে টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়ায় ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন মিলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতি রোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। প্রশ্ন হলো, এই যে সেনাবাহিনীর এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ শেষ, এখন কি সরকার আওয়ামী লীগকে ঠেকাতে নতুন করে মেয়াদ বাড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২৯ জুন এনডিটিভিতে শেখ হাসিনা একটি বড় সড় সাক্ষাৎকার ছাপা হয়। এনডিটিভির বরাত দিয়ে প্রথমে কয়েকটি ভারতীয় ও বাংলাদেশি সংবাদ মাধ্যম এই সাক্ষাৎকারটি প্রকাশ করে, যেখানে শেখ হাসিনা প্রথমবারের মতো বলেছেন মৃত্যুদণ্ড, মামলা, দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সহ যত বাধাই থাকুক তিনি ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এনডিটিভির বরাত দিয়ে এই সাক্ষাৎকারটি ছাপা হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এএফপিতে। রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খুব বেশি গুরুত্বপূর্ণ সংবাদ না হলে অন্য দেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কোনো খবর প্রকাশ করে না। বাংলাদেশের নির্বাচনের আগে যখন ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল, তখন রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিজেরাই শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার নিয়েছিলেন। কিন্তু এবার এনডিটিভির প্রকাশ করা সাক্ষাৎকারটি রয়টার্স শুধু প্রকাশই করেনি, একদিনের মধ্যে সংস্থাটি তাদের নিজস্ব ফেসবুক পেজে ২ বার পোস্ট করেছে খবরটি। রয়টার্স ও এএফপিতে শেখ হাসিনার বক্তব্য প্রকাশের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে ৩৩টি দেশের ৯৭টি সংবাদ মাধ্যমে এই সাক্ষাৎকারটি প্রকাশিত ও প্রচারিত হয়েছে। সাম্প্রতিক সময় ঈদ উল আজহায় বাংলাদেশের মহিষ ট্রাম্পের খবর এতটা বিশ্ব মিডিয়াগুলোতে প্রচার হতে দেখা গিয়েছিল। গত ২ দিন ধরে বাংলাদেশের জনপরিসরে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অতীতে শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হলেও এতটা ব্যাপকভাবে আলোচনা হতে দেখা যায়নি। দর্শক, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারেন সে সম্পর্কে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন টাইম ম্যাগাজিনের এডিটর এড লার্স চার্লি ক্যাম্পবেল। ২০২৪ সালের ৩রা অক্টোবর টাইম ম্যাগাজিনে প্রকাশিত তার নিবন্ধের শিরোনাম ছিল কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন হতে পারে শেখ হাসিনার। শেখ হাসিনা ও তার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ২ মাসের মধ্যে তিনি শেখ হাসিনার ফেরার আভাস দেয়, তখন বিষয়টা অনেকের কাছে অবাস্তব মনে হয়েছিল। কিন্তু এখন যেভাবে শেখ হাসিনার ফেরার আলোচনা সবখানে উঠেছে, তাতে টাইম ম্যাগাজিনের ইঙ্গিতগুলো স্পষ্ট হচ্ছে। বিশেষ করে সেই নিবন্ধে চার্লি ক্যাম্পবেল যেসব কারণে শেখ হাসিনা ফিরতে পারেন বলে উল্লেখ করেছিলেন, ২ বছরের মধ্যে সেই কারণগুলো বেশ ভালোভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করতে দেখা যাচ্ছে। সে নিবন্ধে চার্লি ক্যাম্পবেল বলেছিলেন, ইউনূসের অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে শেখ হাসিনা ফিরতে পারেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন ইউনূসের সরকার কিভাবে ব্যর্থ হবেন।
হাম থেকে মব সন্ত্রাসের মাধ্যমে ইউনূস সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটি সবার কাছে স্পষ্ট। টাইম ম্যাগাজিনের সেই নিবন্ধে শেখ হাসিনার ফেরার ব্যাপারে উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের বক্তব্য প্রকাশিত হয়েছিল। কুগেলম্যান তখন বলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। তিনি বলেছিলেন, দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘাটুন, দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে কখনোই বাতিলের খাতায় ফেলতে পারবে না। যদিও এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হওয়ার পর মাইকেল কুগেলম্যানের একটি উদ্ধৃতি দিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে, যেখানে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন না শেখ হাসিনা ফিরতে পারবেন। অবশ্য 2024 সালের 19 জানুয়ারি এই মাইকেল কুগেলম্যান নিজের কলামে বলেছিলেন, বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ পারদর্শী শেখ হাসিনা। বাংলাদেশে এখন শেখ হাসিনার ফেরার স্পষ্ট ঘোষণা নিয়ে যে আলোচনা, সেখানে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা কিংবা তার দলের এই বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে যোগাযোগের দক্ষতায় কি কাজ করছে। বিশেষ করে গত 9 মে থেকে শেখ হাসিনা যতগুলো মিডিয়াতে ইমেল সাক্ষাৎকার দিয়েছেন তার সব কটিতে তিনি বলেছেন তিনি ও তার দলের নেতারা ফেরার ব্যাপারে নীরবে কাজ করে যাচ্ছেন আন্তর্জাতিক মহলে। এক ধরনের ওপেন সিক্রেট আলোচনা আছে, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিছু শক্তিশালী দেশ এক্ষেত্রে একমত হলেই পরিস্থিতির নাটকীয় মোড় দেখা দিতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে এই দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে ঠেকিয়ে রাখা হচ্ছে, বিনা বিচারে ও হেফাজতে নির্যাতনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন ব্যক্তিরা অবাধে মিছিল ও সমাবেশ করছে। এসব কারণে বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরাশক্তিগুলোর নজর এবং নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা বেড়েছে। তবে পর্দার আড়ালের এসব আলোচনার খবর জনসমক্ষে না আসলেও শেখ হাসিনাকে নিয়ে খবরের ছড়াছড়ি পড়ে গেছে। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত 2 দিনে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম দিয়ে বেশি সার্চ করা হয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ মহলেও আলোচনা হয়েছে। অবশ্য শেখ হাসিনার বক্তব্য খণ্ডানোর চেয়ে তার বক্তব্য প্রচার কিভাবে ঠেকানো যায় সেই দিকেই সরকার নজর বেশি বলে মনে হচ্ছে। বাংলাদেশের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমে এনডিটিভিতে প্রচারিত শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ করেনি। তারপরও মঙ্গলবার সচিবালয় তথ্য অধিদপ্তরে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ বা প্রচারের বিষয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে। জাহিদুর রহমান দাবি করেছেন, শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার করা আদালতের নির্দেশনার পরিপন্থী, তাই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব সংবাদ মাধ্যমের এ ধরনের প্রচার থেকে বিরত থাকা উচিত বলে তিনি মনে করেন। আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে জাহিদুর রহমানের বক্তব্য পুরোপুরি ঠিক নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে এই বিতর্ক প্রথম উঠেছিল ইউনূস সরকার আমলে। 2024 সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিলেন সেটি ছিল শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা। অর্থাৎ বক্তব্য নয়, শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। তখন বিবিসি বাংলার এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল, বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে। আবার ওই বছরের 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিলেন। আদালতের নিষেধাজ্ঞার ভয়ে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম তা প্রচার করেনি, কিন্তু দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে শেখ হাসিনার ওই বক্তব্য ছড়িয়ে পড়েছিল ব্যাপকভাবে। দর্শক, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তখনকার ওই নিষেধাজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে ডয়েচে ভেলে বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল 2024 সালের 9 ডিসেম্বর। ওই প্রতিবেদনে বড়সড় মন্তব্য ছাপা হয়েছিল ডক্টর জাহিদুর রহমানের, যিনি এখন তারেক রহমানের উপদেষ্টা। দেখে আসি তিনি তখন কি বলেছিলেন। ডয়েচে ভেলে বাংলার ওই প্রতিবেদনটিতে হুবহু ছাপা হয়েছিল এভাবে: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর জাহিদুর রহমানের কথা, শেখ হাসিনা লন্ডনে যে বক্তব্য দিলেন
গতকাল রবিবার সেটা কি আমরা শুনিনি? আমরা শুনেছি। ফলে নিষেধাজ্ঞা দিয়ে আটকানো যায় না, কোনো না কোনো ভাবে পৌঁছে যায়। ডক্টর জাহিদুর রহমান তখন বলেছিলেন শেখ হাসিনার পতনের পর তিনি একটা পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তিনি ভারতে বসে কি বলতে চাইছেন তা বুঝতে চান, শুনতে চান। শেখ হাসিনার বক্তব্যে তাই নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নেই, প্রয়োজন নেই। অথচ মাত্র 1.5 বছরের ব্যবধানে ডক্টর জাহিদুর রহমান ক্ষমতায় বসে এখন বলছেন শেখ হাসিনার বক্তব্য মিডিয়াতে প্রচার করা যাবে না। প্রশ্ন হলো, ইউনূসের আমলে যদি শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর প্রয়োজন না হয়, বিএনপি আমলে কেন ঠেকানোর প্রয়োজন হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসলে বক্তব্য প্রচার বন্ধ করা যায় না। আগে তারেক রহমানের বেলাতেও এমন নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। তারা মনে করেন এমন নিষেধাজ্ঞা দিয়ে হয়তো বাংলাদেশি মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা যাবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বাইরের সংবাদ মাধ্যমে তা ঠিকই প্রচারিত হবে। নিষেধাজ্ঞার কারণে তার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহ আরো বেড়ে যাবে বলেও মনে করেন তারা। শেখ হাসিনা সরকারের সময় 2015 সালের 6 জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা তখন তেমন কাজে আসেনি বলে মনে করেন তারা। তারেক রহমানের উপর সেই নিষেধাজ্ঞা শেখ হাসিনা সরকারের পতনের পর গত 22 আগস্ট প্রত্যাহার করা হয়। একাধিক সূত্র বলছে শেখ হাসিনার এমন সময়সীমা ঘোষণায় শুধু সরকারের শীর্ষ মহল নয়, কূটনৈতিক পাড়ায় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। সরকারের একটি সূত্র বলছে শেখ হাসিনা নেহাতি দলকে চাঙ্গা করা কিংবা বলার জন্য বলতে গিয়ে দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেননি। সেটি হলে তিনি এর আগেও এটি বলতে পারতেন, কিন্তু তিনি সেটি বলেননি। আবার অতীতে যেমন শেখ হাসিনা বক্তব্যের জন্য ভারতের উপর দোষ চাপানো হতো, সেটিও এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না। এখানে পর্দার আড়ালে এমন কিছু আলোচনা হয়েছে এবং তা চলমান আছে যেগুলোর ফলাফল দৃশ্যমান হতে শুরু করেছে। এর মধ্যে খবর হলো আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো 1 জুলাই দেশব্যাপী ব্যাপক আকারে মিছিল ও শোডাউনের ঘোষণা দিয়ে রেখেছে আগেই। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঠেকাতে ব্যারাক থেকে সেনাবাহিনীকে ফেরত আনতে হয়েছিল সরকারকে, কিন্তু সেটির মেয়াদ শেষ হচ্ছে 30 জুন। প্রশ্ন দেখা দিয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো যদি বড় আকারে শোডাউন শুরু করে, তাহলে কি সরকার সেনা মোতায়েনের মেয়াদ বাড়াবে? তুরাগ ট্র্যাজেডির কারণে এমনিতেই পুলিশ বাহিনী বেশ বিতর্কের মধ্যে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মেয়াদ না বাড়ালে কি পরিস্থিতি সামাল দেওয়া যাবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, এটা কোনো অবস্থাতে মাইনাস করা যাচ্ছে না। আর রাজনীতির যে আলোচনা, নেতৃত্বের যে আলোচনা, সেই আলোচনায় শেখ হাসিনাকেও মাইনাস করা যাচ্ছে না। ফলে ঘুরে ফিরে যত রাজনৈতিক আলোচনায় হচ্ছে, সেই আলোচনাতে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আসছে, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ আসছে, কিন্তু আওয়ামী লীগ ভার্সেস জামাত, জামাত ভার্সেস এনসিপি, এই জিনিসগুলো আসছে না। ফলে কি হলো, বিএনপি, এনসিপি, জামাত, এদের সবাইকে মানুষজন মনে করছে যে এরা হলো মুদ্রার এপিঠ কিংবা নদীর এক তীর। এক তীরের যেমন বসতি রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, কিংবা একই পরিবারে ভাই ব্রাদার রয়েছে, যে কোনো কারণে একটু ভিন্ন হয়ে আছে, ঠিক ওই রকম এখন বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, মোরালেস তাদের সবার মধ্যে একটা হৃদয় মাছের সম্পর্ক রয়েছে এবং তারা একে অপরের জড়োয়া ভাই। আর সীমান্তের ওপারে বলেন, জেলখানাতে বলেন, পদ্মা নদীর ওপারে বলেন, পর্দার আড়ালে বলেন, যে রাজনৈতিক শক্তিটি, সেই রাজনৈতিক শক্তিটি হলো আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার সহযোগী সংগঠন এবং একই সঙ্গে তার যে সকল রাজনৈতিক মিত্র ছিল, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি
এরপর হেফাজতের একটা বিরাট অংশ, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামীপন্থী, আওয়ামী লীগ জমানাতে যারা আমি এবং মামুদের সরকার, যারা গৃহপালিত বিরোধী দল, হোয়াট এভার মেবি, যে কথাই বলেন না কেন, ওটা আর একটা ব্লকের মধ্যে রয়ে গেছে। ফলে কি হলো, যেমন আপনি একটা ঘরের মধ্যে আছেন, চারিদিকে আবদ্ধ, কিন্তু ঘরের অপর প্রান্তে আপনি জানেন যে সাপ আছে, ব্যাঙ আছে, বেজি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, ভূত আছে, জিন আছে, প্রেত আছে, কিন্তু আপনি কোনো ব্যারিয়ার তৈরি করতে পারছেন না। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, প্রতি মুহূর্তে মনে হবে এই এলো বুঝি, এই ধরলে বুঝি। কাজেই সেই আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি অনেক কিছু করবেন। একইভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবর্তমানে, মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ সম্পর্কে যে ভয় থাকতো, ভীতি থাকতো, তার চেয়ে শত শত গুণ বেশি ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা তৈরি হয়েছে পর্দার আড়ালে থাকা আওয়ামী লীগকে নিয়ে। এর ফলে কি হলো, সকল রাজনীতির আলোচনায় আওয়ামী লীগ কি আছে রাজনীতিতে? একদল বলছে আছে, আর একদল বলছে নেই। আওয়ামী লীগ কি টিকে থাকবে? একদল বলছে টিকে থাকবে, আর একদল বললো যে টিকে থাকার কি আছে, আওয়ামী লীগ তো আছি, 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, এখানে টিকে থাকার কি আছে। আর একদল নানা রকম তথ্য উপাত্ত হাজির করছে, না না না, এটা সম্ভবই নয়। ইতিহাসে যে সমস্ত রাজনৈতিক দল গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে, তারা মানব জাতির ইতিহাসে কোনো দিন ফিরে আসে নাই। এই সমস্ত যে সমস্ত লোকজন ইতিহাসের কথা বলেন, কিছু কিছু হলে ইতিহাসে এটা হয়নি, এটা হয়নি, সারা দুনিয়ার এরকম নজির নাই। তাদেরকে যদি বলা হয় বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ইতিহাস বলেন, নীলফামারীর ইতিহাস বলেন, তারা বলতে পারবে না, কিন্তু দুনিয়ার ইতিহাস তারা জানেন। তাদেরকে যদি বলা হয় সারা দুনিয়ার ইতিহাস তারা জানে, কিন্তু বাংলাদেশে যদি বলা হয় 1935 সনের ভারত শাসন আইন সম্পর্কে একটু বলেন তো, আপনি যদি বলেন যে মার্লো মিশন সম্পর্কে কিছু বলেন তো, ক্রিপস মিশন সম্পর্কে কিছু বলেন তো, কিচ্ছু বলতে পারবে না, কিছু বলতেই পারবে না। এক লোক দেখা গেল যে এই আমি মাঝে মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত বলি, তো সংগতির কারণ হলো কি যে উচ্চারণ, আরবি উচ্চারণ যেটা আছে আমাদের দেশে, যে আরবি উচ্চারণ হয় মেইনলি হলো কয়েকটি আরবি শব্দ আছে, যেমন বাংলাতে আমরা চাঁদ বলি, চাঁদ, বা দীর্ঘই, রস্বরী দীর্ঘরি। তো এই শব্দগুলোর উচ্চারণ করে পরিশুদ্ধ বাংলায় কথা বলে এইরকম লোক আপনি পাবেন না। আচ্ছা, কিন্তু এই বাংলা ব্যাকরণটা যদি আপনি জার্মানির কোনো লোককে বলেন বা আমেরিকার কোনো লোককে বলেন, সে কিন্তু পরিশুদ্ধভাবে, তাকে যদি আপনি একবার শিখিয়ে দেন চাঁদ, সে জানো 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 আজকে আকাশে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, এইভাবে বলে আপনি হাসতে হাসতে মরে যাবেন। কিন্তু আমরা বাঙালিরা কখনোই কিন্তু ওই ভাষায় কথা বলি না। এখন সেই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের সঙ্গে আমাদের দেশের আরব দেশের লোকেরা এসছে, ওই সময় আমাদের দেশের লোকদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, এইভাবে আইন উচ্চারণ করতে হবে, গাইন উচ্চারণ করতে হবে, আলিফ, ছোট আলিফ, বড় আলিফ, এই জিনিসগুলো করতে হবে, এখানে টান দিতে হবে, ওটাই উস্তাদদের মাধ্যমে বংশ পরম্পরায় ছিনা থেকে ছিনা চলে আসছে। এবং এই লাইনে যারা শিক্ষা গ্রহণ করছে, তারা এই আরবি শিক্ষাটাকে মনে করে যে আল্লাহ স্বয়ং তাদেরকে শিখিয়েছে, এখানে নির্ভুল, পৃথিবীতে একমাত্র আরবি হলো শ্রেষ্ঠতম ভাষা, আল্লাহর পক্ষ থেকে অন্য কোনো ভাষা নেই, কিয়ামতে আরবি ছাড়া আল্লাহ আরবিতে কথা বলবেন এবং দুনিয়ার সব মানুষ আরবিতে কথা বলবে, এই ধরনের কথাবার্তা সবাই প্রচার করেন। তো তাদের সামনে আপনি যদি কোনো কারণে, যেখানে হায়ের উচ্চারণ আলহামদুলিল্লাহ, এই যে হা, এইভাবে যদি নর্মালি বলেন আলহামদুলিল্লাহ, বলা হয় নাই, জান্নাতে যাইতে পারবে না, তুমি একমাত্র হায়ের উচ্চারণ করতে পারো না, আইনের উচ্চারণ করতে পারো না। তো এরকম কয়েকজন লোকজন আসলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, তোমরা তো বলো তো, এই যে তোমরা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করছো, 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলেন 570 খ্রিস্টাব্দে, আরব দেশে আরবি হরফ বা বর্ণমালা কয়টা ছিল বলো তো এখন?
সঙ্গে সঙ্গে মুখ হয়ে গেল। আমি বললাম এই যে তোমরা যে কথাগুলো বললো, আজকে যে কোরআন শরীফটা লেখা হচ্ছে, এটা কত খ্রিস্টাব্দে এই প্রথম এই বর্তমান যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ছিল, বা এই ফরম্যাটটা মানে তৈরি হয়েছে, বলতে পারবে না। এরকম অনেক কিছু আছে আমাদের দেশে, যেমন আওয়ামী লীগ ফিরে আসবে না, ওটা আসবে না, ওটা আসবে না, রাজ্যের দুনিয়ার ইতিহাস সব নিয়ে আসলো। কিন্তু যে ইতিহাসটা তাদের জানা দরকার, যে বিষয়টি তাদের জানা দরকার, যে একটা মানুষের রাজনীতির যে বোধ বুদ্ধি কেন এবং কিভাবে আসে, কেন একটা মানুষ আওয়ামী লীগ করে, কেন একটা মানুষ জামাত করে, কেন একটা মানুষ এনসিপি করে, এই যে ডিফারেন্ট যে তার চিন্তা ফিলসফি, এটা মানুষের হৃদয় মন মস্তিষ্ক থেকে কেন এবং কিভাবে আসে, এই জিনিসটা আমি আজ পর্যন্ত কারোর সাথে আলাপ করে, যাদের সাথে আলাপ করেছি, কেউ বলতেই পারে না। জানে এই ধরনের একটা প্রশ্ন যে আপনি আওয়ামী লীগ কেন করেন, বলেন আওয়ামী লীগ যখন করেন তখন আপনার মস্তিষ্কের মধ্যে কি ধরনের যাকে বলা হয় রসায়ন হয়, তারপর বিএনপির কথা শুনলে আপনার মস্তিষ্কের মধ্যে কি ধরনের রস পড়ে, চোখের কি সমস্যা হয়, পর্দা কিভাবে নাচে, এই কথা বললে চিন্তা করে যেটা বেকুব এই ধরনের একটা প্রশ্ন হলো। বিএনপির কথা শুনলে আওয়ামী লীগের লোকজনের রাগ হবে, আওয়ামী লীগের কথা শুনলে বিএনপির লোকজনের রাগ হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যে মনস্তাত্ত্বিক, সাইকোলজি, বিজ্ঞান, রসায়ন, ফিজিক্স, কেমিস্ট্রি আছে, এবং এটার ভিত্তিতেই ভবিষ্যৎ রাজনীতি নির্ধারিত হয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের যারা রাজনীতির ময়দানে বক্তব্য দেই, আমরা প্রায় সবাই এই বিষয়গুলো জানি না। না জানার কারণে এই কোনদিন আওয়ামী লীগের লোকজন বলতো তারেক রহমান মরে গেলেও বাংলাদেশে আসতে পারবে না, বিএনপি শেষ, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। এখন বিএনপি, তারেক রহমান কেন ক্ষমতায় বলেন, আওয়ামী লীগ কোথায়? যে কারণে তারেক রহমান ক্ষমতায়, একই কারণে ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, এবং একই কারণে ভবিষ্যতে জয়, পুতুল, ববি এরাও ফিরে আসবে। এবং এই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার কারণে আপনি চিন্তা করেন কত হাজার বছর আগে মুসা নবীর জমানাতে যে ফেরাউন নীল নদের মধ্যে ডুবে মরেছে, সেই লাশ কঙ্কালটি ফ্রান্স আনবে মিশর থেকে পরীক্ষা করার জন্য, জাস্ট একটা ল্যাবরেটরি টেস্ট। কিন্তু মিশর বলছে যে নো, তোমরা আমাদের দেশের রাজাকে নিচ্ছ, ইতিহাসের সবচেয়ে সেরা রাজাকে নিচ্ছ, ফেরাউন রামসিস দ্য গ্রেট। কাজেই তাকে অভ্যর্থনা জানাতে হলে তোমাদের এয়ারপোর্টে এসে তোমাদের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা, ফ্রান্সের প্রেসিডেন্ট, তাকে রিসিভ করতে হবে, রাজুকেও সেলুট দিয়ে, রয়্যাল গার্ড দিয়ে তাকে গ্রহণ করতে হবে, এবং তাকে আবার সেই রয়্যাল গার্ড দিয়ে মিশরে পাঠাতে হবে। এটা যদি রাজি হয় তাহলে মিশর পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। ফ্রান্স রাজি হয়েছে এবং সেই ঘটনা ঘটেছে, এবং আমি নিজে সেই দৃশ্য ভিডিও ফুটেজ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এই কাজ মিশর কেন করলো? একটা কঙ্কালের সাথেও তার রাজকীয় ব্যবহার করতে হবে, এই যে আনুগত্য। আমরা বাংলাদেশে বসে মানে ফেরাউনকে এত গালাগালি করি। আমি যখন প্রথম মিশরে গেলাম ওদের স্টেট গেস্ট হিসাবে, এয়ারপোর্টে আমাকে যে রিসিভ করতে এলো, আমি তাকে সবাইকে জিজ্ঞেস করলাম যে তোমাদের মহাকালের ইতিহাসে তোমরা সবচেয়ে ফাদার অফ নেশন বলো, বা যাকে সবচেয়ে বড় রাজা মনে করো, সম্রাট মনে করো, হুইজ হি, কে সে? সে হলো রামসিস দ্য গ্রেট, ফেরাউন রামসিস দ্য গ্রেট। একটু বুঝেন যে আমরা যে গালাগালি করি, ওরা তাকে জাতির পিতা হিসেবে মান্য করে। তো অথচ সেই মিশরে যে তেলাওয়াতের যে প্রথা, আজকে যে আমরা আধুনিক তেলাওয়াত করি, এটা মিশরে শুরু হয়েছিল। সেই তেলাওয়াত, ফেরাউন দেশে সেই তেলাওয়াত নিয়ে আমরা এই দুনিয়াতে কাণ্ড কারখানা করে ফেলি। এখানে হাত কেন বাঁধলাম না, এখানে টান কেন দিলাম না, এখানে গুজো কেন হলাম না, এই হলো আমাদের বাঙালির অবস্থা। এনিওয়ে, যেটা বললাম, রাজনীতিতে আওয়ামী লীগের যে উপস্থিতি, এটি বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য, এবং আগামী রাজনীতি যে শেভ, আগামী রাজনীতির যে একটা স্থিতি, আকার এবং আকৃতি,
এ পুরোটাই নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। টুডে অর টুমরো, এই যে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের মধ্যে মানে ভিতরে কি হচ্ছে জানি না, বাইরে থেকে সবাই বলছে এটা হলো মানে আমি এবং মামুদের পার্লামেন্ট। এখানে যে বিরোধী দল যারা আছে এরা সব সাজানো গোছানো মেকি, এরা সবাই একই ভাষায় কথা বলে এবং একটা সমঝোতার পার্লামেন্ট। এবং খোদ পার্লামেন্টে যারা সংসদ সদস্য আছেন, সরকারি দলের আছেন, বিরোধী দলের আছেন, তারাও ঠিক একই অভিযোগ করছেন যে এখানে যা কিছু হচ্ছে মেকি মক পার্লামেন্ট হচ্ছে, একটা সাজানো গোছানো পার্লামেন্ট হচ্ছে। এটা যে কোনো সময় বুমেরাং হতে পারে যে কোনো পক্ষের জন্য। যারা বিরোধী দলে আছেন তারা প্রচন্ড রকম ইমেজ সংকটে পড়ছেন এবং সেই ইমেজ সংকট কাটানোর জন্য তারা নানা রকম আবল তাবল কথা বলছেন। সরকার বিরোধী আজ ফাটিয়ে ফেলেঙ্গা, কাল ফাটিয়ে ফেলেঙ্গা, মেরে ফেলেঙ্গা, রাস্তা কাঁপায়েঙ্গা, তারপর গণঅভ্যুত্থান করেঙ্গা, বিপ্লব করেঙ্গা, ছুঁড়ে ফেলে দেঙ্গা, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলছে। পাবলিক বলছে মোনাফেক, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তো বুঝেন ব্যাপারটা। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে রাজনীতির যে ভারসাম্য, সেই ভারসাম্য বা নদীর পানিতে যে মিষ্টি পানি থাকে, সমুদ্রে যে লবণাক্ত পানি থাকে এবং উভয়ের মধ্যে মিষ্টি পানি এবং লবণাক্ত পানির মধ্যে একটা সীমারেখা থাকে। সেই সীমারেখা ভঙ্গ হয়ে যায় কখন? যখন উজান থেকে পানি না আসে, ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, তখন সমুদ্রের পানি এসে চাঁদপুর পর্যন্ত চলে আসে, বঙ্গোপসাগরের পানি চাঁদপুর পর্যন্ত চলে এসে সমস্ত নদীর উপকূলের ভূমিকে তারা লবণাক্ত করে ফেলে। ফসল ফল ফলাদি সব নষ্ট হয়ে যায়, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায় এবং যাচ্ছে। ফলে কি হলো, আমরা এই যে লড়াই করছি, যুদ্ধ করছি, সারা দুনিয়াতে এখন পানির জন্য সবাই হাহাকার করছে, যুদ্ধ করছে, এই ফ্লোটা ঠিক রাখতে চাচ্ছে। তো পদ্মা নদীর, ব্রহ্মপুত্র নদীর, বিভিন্ন নদ নদীর, তিস্তা, এর যে উজান থেকে যেন পানির প্রবাহটা ঠিক আসে এবং আমরা যেন লবণাক্তের হাত থেকে বাঁচি, মরুকরণের হাত থেকে বাঁচি। একটা সময় সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সভ্যতার পাদভূমি ছিল, নদী ছিল, সমুদ্র ছিল, জনবসতি ছিল, রাজা ছিল, বাদশা ছিল, সব ছিল। এখন সেটা পুরো মরুভূমি। একইভাবে এখন বাংলাদেশ যেভাবে পড়েছে, আগামী দিনে বাংলাদেশ যদি এটা মরুভূমি হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না। সুন্দরবনের কোনো অস্তিত্ব থাকবে না, যেভাবে আগে একসময় সুন্দরবনের অস্তিত্ব ছিল না। তো রাজনীতিতেও তদ্রূপ ভারসাম্য দরকার। ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আর রাজনীতি থাকবে না। এটা সকলের জন্য মারাত্মক ব্যর্থতা। আর তারই প্রেক্ষিতে ঘুরে ফিরে বারবার শুধু এই যে রাজনীতির যে ভারসাম্য, এক পক্ষে বিএনপি, জামাত, এনসিপি এবং এদের মধ্যে যে সখ্যতা, বিএনপি জামাতের সাথে সখ্যতা দীর্ঘদিনের, এনসিপির সাথে জামাতের সখ্যতা সাম্প্রতিককালের, আর তারা সবাই মিলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করেছে, আন্দোলন লড়াই সংগ্রামে নানা রকম গোপন সলা পরামর্শ করেছে, একে অপরের জায়গা পর্যন্ত এদের মুখস্থ। কাজেই সেখানে দাঁড়িয়ে বিরোধ হয় না, যে বিরোধ হয় সেটা হলো অভিনয় হয় এবং সেই অভিনয় দীর্ঘদিন চালানো যাবে না। এর ফলে কি হলো, যে শূন্যতা, আকাশে বাতাসে রাজনীতির শূন্যতা, সেই শূন্যতায় প্রতিপক্ষ হিসেবে বারবার শেখ হাসিনার নাম আসছে, বারবার আওয়ামী লীগের নাম আসছে। এখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না, বেঁচে থাকবে কি থাকবে না, এটা তো প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কি পারবে না, আসবে কি আসবে না, এটাও প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। ম্যাটার অফ সার্ভাইভাল। এই পৃথিবীতে 10 কোটি বছর আগেও মানুষ ছিল, 10 কোটি বছর আগে মানুষ ছিল। ইভল নোয়া হারারির একটা সাম্প্রতিক যেটা বিখ্যাত বই, যে এই মানুষের মধ্যে শত শত প্রজাতি ছিল, এখন বিভিন্ন রকম প্রজাতি আছে, অন্যান্য প্রাণীর মধ্যে মানুষের মধ্যে প্রজাতি ছিল। এত প্রজাতিকে পিছনে ফেলে কেন আজকের আমরা এই প্রজাতিটি টিকে রইলাম এখন পর্যন্ত, এটা উনি বোঝানোর চেষ্টা করেছেন।
ইভেন বিজ্ঞান যেটা বলেছে যে আমরা যখন ইরেকশন হয়, বীর্যপাত হয়, তখন মেয়েদের যোনির পথ থেকে সেই পুরুষের যে বীর্য জরায়ুর পথে ছুটতে থাকে কত বিলিয়ন, মানে বিলিয়ন বিলিয়ন যাকে বলা হয়, সেই শুক্রাণু ছুটতে থাকে জরায়ুর দিকে, সবাইকে পরাজিত করে। যে আমরা যারা বেঁচেছি, একটা মাত্র শুক্রাণু সেখানে ঢুকতে পারে জরায়ুর মধ্যে, আর জরায়ুর মধ্যে যেই ঢুকে যায় জরায়ু বন্ধ হয়ে যায়, বাকি শুক্রাণুগুলো অকেজো হয়ে যায়, মরে যায়, আও মাও করে চিৎকার করে মরে যায়, আর ওটার সঙ্গে ডিম্বাণু সেই একত্র হয়ে এরপরে মানবের ভ্রণ তৈরি হয়। তো বোঝার চেষ্টা করুন, আমাদের জন্মই হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে, দৌড়ের মাধ্যমে। তো এখানে জীবনটাও দৌড়ের উপর থাকতে হবে, প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। এখানে আরাম আয়েশ করতে গেলেই সমস্যা হয়ে যাবে। ফলে এই যে রাজনীতিতে এখন যারা আরাম এবং আয়েশের স্বপ্ন দেখেছেন, তাদের পরিণতি ওই আওয়ামী লীগের মধ্যে হবে। আওয়ামী লীগও কিন্তু এরকম ভাবে সেই 2014 পর থেকে বা 16 পর থেকে তারা এই আরাম আয়েশের কথা চিন্তা করেছে, প্রতিদিন দিন একটি রাজনীতির অঙ্গন তৈরি করার চেষ্টা করেছে। এবং সেই অর্থে শেখ হাসিনা যদি সফলতা ধরেন, আইয়ুব খানের সফলতার চেয়েও বেশি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি কিন্তু সাস্টেইন করতে পারেননি। সেই অতীত ইতিহাস থেকে যদি বর্তমানে যারা কুশীলভ রয়েছেন তারা শিক্ষা নেন, আমাদের সকলের জন্য কল্যাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।